স্পেনের কিন্তু কোন ফিক্সড প্লেয়ার নাই যে কিনা প্রতি ম্যাচে কন্টিনিউয়াসলি স্কোর করেছে। এবার ওয়ার্ল্ড কাপে আমরা যদি স্পেশালি এই ম্যাচটাতে স্পেনের যে শক্তির জায়গাগুলো রয়েছে সেগুলো বেশ ভালোভাবে নিশ্চয়ই বেলজিয়াম স্টাডি করেই নেমেছিল, কিন্তু টোটাল ম্যাচ সিনারিওতে কি এরকম মনে হয় নাই যে পুরোটা সময় স্পেন আসলে একটু আপার হ্যান্ডেই ছিল? সেটা কি সাদা চোখে আসলে সাধারণ মানুষের চোখে দেখে তো এটা মনে হতেই পারে, আপনার চোখে আসলে কি মনে হচ্ছিল যে স্পেন যে কোনো টাইম গোল পেয়ে যাবে? এই ব্যাপারটা কি আসলে ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করছিল কিনা? দেখেন, দু দলের যদি আমি স্ট্রেংথ আমি খেয়াল করি তাহলে স্পেন অনেক এগিয়ে থাকবে এবং বড় টিমগুলো কখনোই চাবে না কিন্তু এক্সট্রা টাইমে যাক বা পেনাল্টি শুট আউটে যাক, কারণ পেনাল্টি শুট আউট মানে হচ্ছে যে কোনো টিম কিন্তু জয়লাভ করতে পারে। আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না যে এই টিম জয়লাভ করবে। সুতরাং বড় টিমগুলো সাধারণত এক্সট্রা টাইম বা পেনাল্টি শুট আউটে যায় না। সেটাই কিন্তু আরো একবার দেখলাম, যেটা আমরা হয়তো আর্জেন্টিনার ক্ষেত্রেও দেখেছি, যে আর্জেন্টিনা 0-2 গোল পিছিয়ে থাকার পর 2-2 গোল হওয়ার পরও আমরা দেখছিলাম যে ভাবছিলাম আমরা হয়তো যে আর্জেন্টিনা হয়তো এক্সট্রা টাইমে যাবে, বাট এক্সট্রা টাইমে যাওয়ার পর হয়তো গোল করবে, কিন্তু সেই সুযোগটা তারা অপোনেন্টকে দেয় নাই। সো এডিশনাল টাইমে কিন্তু তারা গোল করে সেই ম্যাচটা চিনিয়ে নিয়েছিল। নিঃসন্দেহে, কিন্তু আমরা আলোচনার শুরুতে আজকে ম্যাচের আগেই আসলে বলছিলাম যে স্পেন এবং বেলজিয়ামের ভেতরের এই ম্যাচটা সম্ভবত হতে চলেছে মিডফিল্ড ভার্সেস মিডফিল্ডের ভেতরে। যারা আসলে মিডফিল্ডের কন্ট্রোলটা বেশি রাখতে পারবে তারাই হয়তোবা দিন শেষে লাভবান হবে। শুধু স্কোরের ব্যাপারটা বাদ দেই, আলটিমেটলি তো দেখা গেছে স্পেনের ডমিনেন্সি ছিল সেখানে। একদম শুরুতে যে দুজন মিডফিল্ডের কথা বলছিলাম, বেলজিয়ামের ভানাকেন এবং তিলেমান্স, এই দুজন হচ্ছে তুলনামূলক একটু স্লো মুভ করেন। তারা হয়তো বা অ্যাটাকে ওঠার পরে ডিফেন্সে নেমে আসার ক্ষেত্রে তাদের একটু বেশি সময় লাগে। অন্যদিকে যদি আমরা স্পেনের মিডফিল্ডের কথা বলি, মানে ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ড বললেও আসলে অনেকটা কম বলা হয়। সেখানে রদ্রি খেলছেন, রুইস খেলছেন, ওলমোর মতন ফুটবলার খেলছেন। সো এইরকম একটা মিডফিল্ড সামনে তো তাদের নিশ্চয়ই, বেলজিয়ামের তো এখানেই খেলা শেষ, তাদেরকে নিয়ে আর না ভাবলেও তাদের সেটা চলছে, কিন্তু স্পেনকে ভাবতে হচ্ছে। তারা যে ডমিনেন্সটা দেখিয়েছে মিডফিল্ডে, সেটা ইজ ইট এনাফ ফর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? আমার কাছে মনে হয় যে মিডফিল্ড দে আর গুড এনাফ, বাট আপনি যদি অ্যাটাকিং সাইডটা দেখেন, স্পেশালি লামিল ইয়ামালকে যদি আপনি ব্লক করতে পারেন, সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে স্কোরিং এবিলিটি কিছুটা হয়তো বা বাধাগ্রস্ত হবে স্পেনের ক্ষেত্রে। মিডফিল্ড তারা ওয়ার্ল্ডে যে কয়টা টিম আছে তারা অন্যতম, এটা নিয়ে কোনো ডাউট নাই, কিন্তু স্কোরিং যেহেতু জানেন তারা ফলস নাম্বার 9-এ খেলে, তাদের ফিক্সড কোনো বক্স স্ট্রাইকার নাই, সেক্ষেত্রে লামিল ইয়ামালের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে, হয়তো সে স্কোর করে অথবা অ্যাসিস্ট করে। এবং আপনি দেখবেন স্পেনের কিন্তু কোন ফিক্সড প্লেয়ার নাই যে কিনা প্রতি ম্যাচে কন্টিনিউয়াসলি স্কোর করেছে। সো এটা একটা আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে স্কোরিং বা ফিনিশিং যে বিষয়টা আছে সেখানে যদি কোচ আরেকটু কাজ না করেন বা স্কোরিং এবিলিটি না বাড়ান, সেক্ষেত্রে সেমিফাইনালে হয়তো বা এটা ডিফিকাল্ট হবে স্পেনের জন্য। বিকল্পটা আসলে কিভাবে কাজে লাগাতে পারে? যেমন আমরা বলছিলাম যে ফাইবিয়ান, যদি বলি যে রাইট উইং এ লামিন ইয়ামাল রয়েছেন, তার সঙ্গে যদি আমরা তার সঙ্গে ট্র্যাক ব্যাক করে যদি নেমে আসে একজন ডিফেন্ডারকে যদি তিনি সাথে পান যে বল সাপ্লাই করবে তাকে, সেটা খুবই সরল একটা অঙ্কের মতন, লামিন ইয়ামাল গোল করবেন। ব্যাপারটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কিন্তু আসলে তো ব্যাপারটা তা নয়, এবং যে কারণে স্পেনকে তখন বিকল্প ভাবতে হয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখেছি যে মার্ক কুকুরেয়াকে একদম মানে ঘন ঘন কন্টিনিউয়াসলি তিনি ডিফেন্স ছেড়ে বেরিয়ে আসছিলেন, এবং মানে আমার কাছে পার্সোনালি স্পেনের ফুটবলের সঙ্গে মনে হচ্ছিল যে ব্যাপারটা বোধহয় যায় কিনা, একজন ডিফেন্ডার মোটামুটি মিডফিল্ডের উপরেই, অর্থাৎ বেলজিয়ামের বক্সের আশেপাশেই বেশিরভাগ সময় থাকছেন, এবং আলটিমেটলি সেই উইং থেকেই কিন্তু গোল হয়েছে। সেটা আসলে স্পেনের বাধ্য হয়ে এই স্ট্র্যাটেজিতে যেতে হয়েছে কিনা, আমার রাইট উইং ঠিকঠাক কাজ করছে না বা তাকে ব্লক করা হচ্ছে, সো আমাকে লেফট উইং দিয়ে কাজ সারতে হবে। দেখেন, কুকুরিয়া এমন একজন প্লেয়ার, সে কিন্তু আপনি যদি তার চেলসির খেলাগুলো দেখেন, সে খুব দ্রুত আপনার অ্যাটাকিং এ উঠে এবং সে দ্রুত খুব নামার চেষ্টা করে ডিফেন্ডিং এ। ব্যাপারটা ঠিক ওইরকম না। এবং আপনি যদি বল পজিশন দেখেন, স্পেশালি সেকেন্ড হাফ, সেখানে কিন্তু স্পেনের কিন্তু প্রথম হাফের চেয়ে সেকেন্ড হাফ অনেক বেশি ছিল, এবং সেই কাজটাই কিন্তু করেছে। আপনি যখন মিডফিল্ড কন্ট্রোল করতে না পারেন, যেটা বেলজিয়াম কন্ট্রোল করতে পারেনি বা
ম্যাচ ম্যানেজমেন্ট যেটা বলবো সেই কন্ট্রোলিং পাওয়ারটা ছিল না, তখন কিন্তু তারা আরো বেশি অল আউট ফুটবল খেলে এবং কুকুরেকে বেশি লেফট উইং এর সাথে সে সবসময় কিন্তু কার্যকরী ভূমিকায় দেখা গিয়েছে। তো সেইটাই আমরা দেখলাম যে সে যখন একটা লেফট ব্যাক বা ফুল ব্যাক যখন উপরে উঠবে তার কিন্তু নিউমেরিক্যাল একটা অ্যাডভান্টেজ থাকবে, সেইটা কিন্তু আমরা সেকেন্ড হাফে স্পেশালি দেখেছি।